সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্মের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন এবং বাংলাদেশের প্রেক্ষাপট। আজকে আমরা জানার চেষ্টা করব ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন কিভাবে আধুনিক সমাজ কল্যাণের ভিত্তি তৈরি করেছে। এছাড়া বাংলাদেশে এই আইনের প্রাসঙ্গিকতা ও প্রয়োগযোগ্য দিকগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শামস উদ্দিন, প্রভাষক, সমাজকর্ম, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ। তোমাদের প্রথমে আমরা দেখে নিই যে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের ঐতিহাসিক প্রেক্ষাপটটি। প্রাক শিল্প যুগে ইংল্যান্ডে দারিদ্র ও ভিক্ষুকের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পায়। আগে থেকে ছোট ছোট আইন থাকলেও কোনো কেন্দ্রীভূত কাঠামো ছিল না। অনেকগুলো আইন হয়েছিল যেগুলো আমরা পূর্বের লেকচারে দেখেছি, যে ১৫৩১ সালে দরিদ্র আইন হয়েছিল, ১৫৭২ সালে, ১৫৯৮ সালে, তো অনেকগুলো আইন হয়েছিল। এরই প্রেক্ষিতে ১৬০১ সালে পার্লামেন্ট কর্তৃক পাশ হয় এলিজাবেথান পোর ল, যা একটি সুসংগঠিত দরিদ্র আইন। ১৫০০ শতকের ইংল্যান্ডে যুদ্ধ, মহামারী, কৃষিকাজে পরিবর্তন এবং অর্থনৈতিক অস্থিরতায় প্রচুর মানুষ দরিদ্র হয়ে পড়ে। এই সময় সরকারের একটি সুসংগঠিত দরিদ্র ত্রাণ ব্যবস্থা চালু করার প্রয়োজন দেখা দেয়। এরই প্রেক্ষিতে ১৬০১ সালের এলিজাবেথান পৌর ল গঠিত হয়। এবার আমরা দেখি যে ১৬০১ সালের দরিদ্র আইনের প্রধান উদ্দেশ্য কি ছিল। ১৬০১ সালের দরিদ্র আইনের উদ্দেশ্য ছিল যে দরিদ্রদের সাহায্য নিশ্চিতকরণ, সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধ, কাজের সুযোগ সৃষ্টি, সরকারের দায়িত্ব নির্ধারণ। সুতরাং শুধু মানবিক কারণেই নয়, সমাজে চুরি, অপরাধ এবং বিশৃঙ্খলা ঠেকাতেও দরিদ্রদের জন্য সেবা নিশ্চিত করা জরুরি ছিল। তাই সরকারিভাবে দারিদ্র সমস্যার সমাধানে এ আইন কার্যকর হয়। ১৬০১ সালের এলিজাবেথান দরিদ্র আইনের মূল কাঠামো ছিল প্যারিশ ভিত্তিক প্রশাসন। প্যারিশ বলা হয় ইংল্যান্ডের নির্দিষ্ট কিছু অঞ্চলকে প্যারিশ বলা হইতো। তো প্যারিশ ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা চালু হয়। স্থানীয় ট্যাক্স দ্বারা অর্থ সংস্থানের ব্যবস্থা করা হয় এবং ওভারসিয়ার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয় এগুলো দেখভাল করার জন্য। প্রতিটি প্যারিশ নিজ নিজ এলাকার দরিদ্রদের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল। ওভারসিয়ার বা তত্ত্বাবধায়কের মাধ্যমে দরিদ্রদের তালিকা তৈরি করা হতো, সাহায্য বন্টন করা হতো এবং অর্থ সংগ্রহের কাজ করা হতো। দারিদ্র সমস্যা মোকাবেলার জন্য এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্রদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: অ্যাবল বডিড পোর বা সক্ষম দরিদ্র, ইম্পর্টেন্ট পোর বা অক্ষম দরিদ্র এবং ডিপেন্ডেন্ট চিলড্রেন বা নির্ভরশীল শিশু। কাজ করতে সক্ষম যারা, সে সকল দরিদ্রদের কাজে লাগানো হতো। অক্ষমদের জন্য ছিল আশ্রয় কেন্দ্র, আর শিশুদের অভিভাবকহীন হলে কোনো পরিবারে রেখে লালন পালনের ব্যবস্থা করা হতো। তিনভাবে আইনটির কর্মপদ্ধতি নির্ধারিত হয়: দরিদ্র কর আরোপ করা হয়, গরিব আশ্রম স্থাপন আর বাধ্যতামূলক কর্মসংস্থান। এ আইনের আওতায় স্থানীয় সরকার গরিবদের জন্য হাউস বা আশ্রম গড়ে তোলে। যারা কাজ করতে পারত তাদের কাজ করা বাধ্যতামূলক ছিল, আর না করলে শাস্তি দেওয়া হতো। ইংল্যান্ডে দারিদ্র সমস্যা মোকাবেলায় যতগুলো আইন হয়েছে তার মধ্যে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সমাজে এর প্রভাব যথেষ্ট পরিমাণ। যেমন জাতীয় পর্যায়ে দরিদ্র সহায়তার প্রথম প্রচেষ্টা হিসেবে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনকে গণ্য করা হয়। রাষ্ট্রীয় জনকল্যাণ ধারণার সূচনাই হয় ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের মাধ্যমে। ৩০০ বছরের ব্রিটিশ কল্যাণ নীতির ভিত্তি স্থাপিত হয় ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের মাধ্যমে। সুতরাং এই আইনটি শুধু দরিদ্রদের সহায়তা করেই থেমে থাকেনি, বরং একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের পথ দেখিয়েছিল। এটা পরবর্তীকালে আধুনিক কল্যাণ রাষ্ট্রের ভিত্তি হয়ে ওঠে। এবার আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্যের বাস্তবতা। বাংলাদেশে অধিক জনসংখ্যা এবং সীমিত সম্পদ, দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রচুর মানুষ রয়েছে এবং বেকারত্ব অনেক এবং দুর্যোগ তো আমাদের লেগেই আছে। বাংলাদেশে জনসংখ্যা বেশি কিন্তু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। বেকারত্ব ও প্রাকৃতিক দুর্যোগ দারিদ্রকে আরো জটিল করে তোলে। এখানে একটি শক্তিশালী দরিদ্র সহায়তা কাঠামোর প্রয়োজন। সেক্ষেত্রে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন থেকে আমরা ধারণা
সংগ্রহ করতে পারি। এবার আমরা ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের সাথে বাংলাদেশে একটু মিল খুঁজে দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে এলিজাবেথীয় দরিদ্র আইনে গরিব আশ্রমের ব্যবস্থা ছিল, বাংলাদেশে পুনর্বাসন কেন্দ্র রয়েছে, ভাসমান মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তত্ত্বাবধায়কমুখী বিচার ব্যবস্থা। যেমন ১৬০১ সালের আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক ছিলেন, তেমনি আজ বাংলাদেশে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে দরিদ্রদের সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে। এই দুটি কাঠামোতে যথেষ্ট মিল রয়েছে। বাংলাদেশে দারিদ্র সমস্যা মোকাবেলায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশে বর্তমান কি কি চ্যালেঞ্জ রয়েছে, যেমন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অনেক দুর্বল বাংলাদেশের, বাস্তব ভিত্তিক শ্রেণীবিন্যাসের অভাব, প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধানে আমাদের ঘাটতি রয়েছে। যদিও সরকার বিভিন্ন ভাতা কর্মসূচি চালু করেছে, কিন্তু তা এখনো অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নয়। দরিদ্র চিহ্নিতকরণ ও সঠিক সহায়তা পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশের প্রেক্ষাপটে। এমত অবস্থায় বাংলাদেশের দারিদ্র সমস্যা মোকাবেলায় ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের আলোকে আমরা কিছু সমাধানের পথ ও সুপারিশ পেশ করতে পারি। যেমন স্থানীয় পর্যায়ে পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা, যদিও বর্তমানে বিদ্যমান রয়েছে, সেগুলো আরো বৃদ্ধি করা যেতে পারে। দ্বিতীয়ত, আধুনিক তত্ত্বাবধায়ক কাঠামো তৈরি করা, ওভারসিয়ার, যেটা আমরা দেখেছিলাম ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনে। এছাড়াও সমাজকর্মী প্রশিক্ষণ ও নিয়োগদানের ব্যবস্থা করা। ১৬০১ সালের দরিদ্র আইনের শিক্ষা থেকে আমরা শিখতে পারি একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো দরিদ্র মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে পুনর্বাসন কেন্দ্র চালু ও সমাজকর্মীর পেশাগত উন্নয়ন করতে পারলেই দারিদ্র সমস্যা মোকাবেলায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে। ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন থেকে আমরা কি শিক্ষা পেলাম? যেমন সামাজিক দায়িত্ব রাষ্ট্রের, সমাজে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। দরিদ্রদের শ্রেণীবিন্যাস প্রয়োজন, স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য দারিদ্র সমস্যা মোকাবেলার ক্ষেত্রে। এই আইন আমাদের শেখায় দরিদ্রদের সহায়তা কোনো দয়া নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্ব। আর এর দায়িত্ব পালন করতে হলে স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন একটি ঐতিহাসিক ও আধুনিক নীতি। বাংলাদেশে এই মডেল পুরোপুরি প্রযোজ্য না হলেও আংশিক প্রযোজ্য। দরিদ্র বিমোচনে শক্তিশালী কাঠামো অপরিহার্য। এ আইন কেবল একটি ঐতিহাসিক দলিল নয়, বরং আধুনিক সমাজ কল্যাণের জন্য একটি পথনির্দেশ। বাংলাদেশের প্রেক্ষাপটেও এর শিক্ষা প্রাসঙ্গিক এবং দরিদ্র সমস্যা সমাধানে কার্যকর হতে পারে। এবার স্ক্রিনে দেয়া প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে কমেন্টে দেওয়ার চেষ্টা করো। যদি মনোযোগ দিয়ে লেকচার শুনে থাকো তাহলে উত্তরগুলো ইতোমধ্যে তুমি পেয়ে গেছো। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সমাজকর্মের পরবর্তী বিষয়ের উপর লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।